যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আর এই সমস্ত খবর নিয়ে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। যুদ্ধের প্রস্তুতি, ভারতের যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি। আগামীকাল একাধিক রাজ্যে মক ড্রিল, এয়ার স্ট্রাইক, পণবন্দি পরিস্থিতির মোকাবিলা, ব্ল্যাকআউটের সময় সতর্ক থাকার ড্রিল, নাগরিকদের সিভিল ডিফেন্সের পাঠ, গুরুত্বপূর্ণ ভবন এবং ব্রিজ রক্ষার পদ্ধতি, মক ড্রিলে যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি। কথা বলবো মৈত্রেয়ী আমার সহকর্মীর সঙ্গে। মৈত্রেয়ী, যুদ্ধকালীন পরিস্থিতি হলে কিভাবে সাধারণ মানুষ নিজেদের বাঁচাবেন সেই নিয়েই কি হাতে কলমে একটা প্রশিক্ষণ? একেবারেই দেখ, গতকালই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার জন্য। এক হচ্ছে সাধারণ মানুষ তারা কিভাবে নিজেদেরকে বাঁচাবেন, কিভাবে তারা সতর্ক হবেন, এবং বিশেষত যখন ডিফেন্সের জন্য যখন সাইরেন বাজবে বা ব্ল্যাকআউট করার নির্দেশিকা জারি হবে তখন কি কি করতে হবে সাধারণ মানুষদের, তার একটা মহড়া করার কথা বলা হয়েছে। এবং একই সঙ্গে ভাইটাল ইনস্টলেশন যেগুলো রয়েছে সেগুলোকে ক্যামোফ্লেজের কালারে পেইন্ট করে দেওয়া সহ বেশ কিছু প্রস্তুতি দেওয়ার কথা বলা হয়েছে, যেটা কোথাও একটা যে ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ প্রস্তুতি সেরে রাখতে চাইছে কেন্দ্র সরকার। তার কারণ যেভাবে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং ভারতের তরফ থেকে একেবারে অর্থহীন ভাষায় বলে দেওয়া হয়েছে যে প্রত্যাঘাত হবেই, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রস্তুতি যে সেরে রাখতে চাইছে কেন্দ্র, সেটাই কিন্তু বোঝাচ্ছে এই পদক্ষেপগুলি। ধন্যবাদ মৈত্রী। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি রাজীব কুমার শ্রীবাস্তবের সঙ্গে, প্রতিরক্ষা বিশেষজ্ঞ। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। রাজীববাবু, একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, এই যে মক ড্রিল, মহড়া, এটা মানে কি এবার তাহলে প্রত্যাঘাত? যুদ্ধের পরিস্থিতি হলে কি করণীয়? দেখুন, এটা প্রথমবার 71 এর পর, রাইট, আমাদের এই 50 বছর পর, আমরা অলমোস্ট 50 বছর পর দেশ আবার প্রস্তুত হচ্ছে একটা যুদ্ধের জন্য। আর কত সুন্দর ভাবে আপনি দেখুন 22 তারিখের পর ধাপে ধাপে দেশ প্রস্তুতি নিয়েছে। আপনার দেখুন, আগে ওরা নিজের ডিপ্লোম্যাটিক জিনিস করলো, যার মধ্যে সব বাতিল করে দিল বিষয়, তারপরে জলের জিনিসটা বাতিল করলো, তারপরে ওরা ইন্টারন্যাশনাল এতে করলো, IMF ফান্ডে ওটা ক্যান্সেল করার চেষ্টা করলো, তারপরে পাকিস্তানি যারা আছে বাইরে করলো। আমাদের দেশের মধ্যে এরা একটা প্রস্তুতি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি করলেন, তারপর অল পার্টি মিটস এন্ড পার্লামেন্টারি স্টাডিং কমিটি অন দ্য সিকিউরিটি, তারপর তিনো সেনাকে বললেন কি ইউ আর ফ্রি ফর অ্যাক্টিং। আর তারপর সেনা, বায়ুসেনা আর নেভাল চিফকে 1-to-1 কথা কি ভাই তোমরা রেডি আছো কিনা। তারপর আজকে 13 দিনের পর ওরা একটা ডাইরেক্টিভ ইস্যু করলো, যার মধ্যে বলা হলো যে আমরা 7 তারিখে মানে কালকে আমরা একটা মক ড্রিল বা আমরা ব্ল্যাক আউট তৈরি করবো, একটা করবো। এটা কি? এটা দেখুন, যদি আপনি ইসরায়েল দেখুন, ইসরায়েল আর হামাসের মধ্যে বা ইসরায়েল আর ইরানের মধ্যে যেটা মিসাইল ফায়ারিং হচ্ছে বা হুতি যেটা ইসরায়েলের উপর ফায়ারিং করছে, ওখানে এরকম সাইরেন হয়। ওদের তো মানে ওরা তো অলওয়েজ প্রস্তুত আছে, আমরা 50 বছর পর আবার একটা প্রস্তুতি নেব। কেন যে এই যে মিসাইল ফায়ারিং হবে পাকিস্তান থেকে, যে কোনো জায়গা ওরা করতে পারে, আমরা জানি ওটা অ্যাকুরেট হবে না, ওটাকে আমরা ব্রহ্মস দিয়ে আমরা ইন্টারসেপ্ট করব। কিন্তু এই ড্রিলটা যেটা হচ্ছে ওটা কথা বলার জন্য হচ্ছে কি যদি কিছু হয় তাহলে আমরা কি করে তৈরি থাকবো, ওটা কি করে আমরা ওদেরকে বাঁচাবো, কি করে ড্যামেজ জিনিসকে কন্ট্রোল করব, কি করে যাদের ইনজুরি হয়েছে ওরা কি করে আমরা বাঁচাতে পারবো, এই জন্য আমরা করেছি। ওর মধ্যে সব থেকে বড় জিনিস যে ওরা পশ্চিমবঙ্গেও এটা অ্যাডভাইজারিটা দেওয়া হয়েছে। তার মানে আমাদের কোথায় থেকে বিপদ আছে বা ডেঞ্জার আছে, ওটা আপনার বাংলাদেশ থেকে যারা জঙ্গিদের ওটা ISI গিয়ে যেটা নিজের ডিপ অ্যাসেটস গুলোকে বাঁচিয়েছে, ওরা আমাদের উপরে একটু কিছু করতে পারে, সাবোটাজ অ্যাক্টিভিটি করতে পারে। ISI যেরকম আফগানিস্তানের লোক পাকিস্তানের ভিতরে ঢুকে ওদেরকে বলছে আমি আমরা ভারতের সঙ্গে আছি, ওরকম বাংলাদেশের মানুষ এখন ওরা আমাদের এগেনস্টে আছে। এটা আমি আপনাকে খোলাখুলি বলছি। ইউনুস হোক বা ওদের আর্মি চিফ হোক, ওর মধ্যে তো একজন রিটায়ার্ড মেজর বললেন যে আমি নর্থ ইস্টে হামলা করে এটা ক্যাপচার করে নিচ্ছি। তো একটা থ্রেট প্রস্তুতি আমাদের বাংলাদেশ থেকে আমাদের তৈরি করা হচ্ছে। তার মধ্যে আমাদের অনেকগুলো সাবাটাজ, ওদের বিএনপি বলেছিল আমি কলকাতা দখল করে নেব, তারপরে মুর্শিদাবাদে দেখলেন একটা দাঙ্গা ISI করালো, তারপরে আপনি দেখলেন নাদিয়াতে আমাদের একটা ওই বাংকার পাওয়া গেল, যের মধ্যে ওরা বলছো ফেন্সিডিল, পরে ওখানে রকেট লঞ্চার এইসব ধরা পড়তো। একটা ISI ডিজাইন আছে আমাদের ইস্টার্ন এটা পশ্চিমবঙ্গ নিয়ে, তার জন্য আমাদেরকে এখানে প্রস্তুতি নিতে হচ্ছে। আর কালকে আমরা দেখবো কি করে আমাদের স্টেট গভর্নমেন্ট আছে নিজের সিভিল ডিফেন্স কে, আমাদের যতগুলো কমিউনিকেশন লাইন কে আছে, আমাদের যতগুলো যদি কোনো সিভিল ক্যাজুয়ালিটি ওটা কি করে বাঁচাবার জন্য কি করে পার্টিসিপেট করবে। এটা ডিফেন্স ফোর্সেস নয়, ওর থেকে বেশি আমাদের মানুষ যারা আছে, ভারতীয় মানুষ যেটা আছে,
ওরা কতভাবে আমাদের ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি কে সাপোর্ট করছে, এটা সবথেকে বড় দিক। আমি আপনাকে বলে দিই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজীব কুমার শ্রীবাস্তব, প্রতিরক্ষা বিশেষজ্ঞর সঙ্গে। আজ সব রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের, কাল রাজ্যে যুদ্ধ পরিস্থিতির মহড়া, আপৎকালীন অবস্থায় কি করণীয় তার মহড়া, সব রাজ্যকে মহড়ার নির্দেশ মোদী সরকারের। ভারতীয় নৌসেনার রণসজ্জা, যুদ্ধ প্রস্তুতিতে আরও এক ধাপ, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা, ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া। ভারতীয় নৌসেনার রণসজ্জা, যুদ্ধ প্রস্তুতিতে আরো এক ধাপ, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা, ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া চলছে। প্রস্তুতি চলছে সব ক্ষেত্রেই। ভারতীয় নৌসেনার রণসজ্জা, যুদ্ধ প্রস্তুতিতে আরো এক ধাপ, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা হলো, ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া। পাকিস্তানের ভরসা সেই চীন, ভারতের পাশে রাশিয়া। নরেন্দ্র মোদীকে ফোন ভ্লাদিমির পুতিনের, সন্ত্রাসবাদ দমনে পাশে থাকার বার্তা। এদিকে গোয়েন্দারা মনে করছেন পেহেলগাঁওয়ের জঙ্গিরা কাশ্মীরেই আছে, কড়া নজরদারি এড়িয়ে সীমান্ত পেরোতে পারেনি এখনো। ভারত ফুঁসছে, পাকিস্তান কাঁপছে, ভয়ে পেয়ে এখন চীনের দ্বারস্থ। সোমবার ইসলামাবাদে চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদাং এর সঙ্গে বৈঠক করেন পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এর আগে আমেরিকা পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে, এবার ভারতের পাশে রাশিয়া। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। পেহেলগাঁওয়ের হামলায় দোষীদের বিচারের আওতায় আনার কথা বলেছেন। এটা 22 এপ্রিলের ছবি। সেদিন রক্তাক্ত হয় কাশ্মীরের পেহেলগাঁও। বৈসারান উপত্যকায় বেছে বেছে পর্যটকদের গুলি করে জঙ্গিরা, খুন করে 26 জনকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি। গোয়েন্দাদের দাবি, জঙ্গিরা সীমান্ত পেরোতে পারেনি, কোনোভাবে জঙ্গলে লুকিয়ে রয়েছে। জঙ্গিদের খুঁজতে এবার হাইড আউটের দিকে নজর রাখছে সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিজরা। হাইড আউট বিষয়টা কি? হাইড আউট হচ্ছে এমন একটি জায়গা যেটা জঙ্গলের মধ্যে তৈরি করা গোপন ডেরা, যে গোপন ডেরার মধ্যে খাবার দাবার, অস্ত্রশস্ত্র সব মজুত রয়েছে। চোখের সামনে থেকেও সে জঙ্গলের মধ্যে সেই সমস্ত হাইড আউট এমনভাবে ক্যামোফ্লাজড হয়ে থাকে যা সঠিকভাবে না জানলে খুঁজে বের করা অত্যন্ত কঠিন। কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় পাহাড় আর পাইনের জঙ্গল। গোয়েন্দাদের সন্দেহ, পেহেলগাঁওয়ে হামলার পর সম্ভাব্য 2 রুট ধরে পালাতে পারে জঙ্গিরা। মূলত এসকেপের 2টো রুটের দিকে নজর রাখছে। এক, দক্ষিণের দিকের রুট, যে রুট চিরাচরিতভাবে জঙ্গিদের সিম্পাথাইজার বা জঙ্গিদের পৃষ্ঠপোষকদের রয়েছে বলে জানা যাচ্ছে। পেহেলগাঁও থেকে কোকরনাগ হয়ে, দাকসুম হয়ে একেবারে সিন্থল টপ, যে সিন্থল টপ পৌঁছে যাচ্ছে পীর পাঞ্জালের ওপর, এবং সেই পীর পাঞ্জালে রয়েছে একাধিক জঙ্গিদের হাইড আউট, যাকে খোলা নজরে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। অন্যদিকে আরও একটি নজর রয়েছে উত্তর কাশ্মীরের একটি রুটের দিকে। পেহেলগাঁও থেকে ত্রাল হয়ে একেবারে সোনমার্গ হয়ে সোজা উত্তর কাশ্মীরের কুপওয়ারার লোলাব ভ্যালি, যে লোলাব ভ্যালিতেও একাধিক হাইড আউট রয়েছে বলে জানাচ্ছে এই সিকিউরিটি ফোর্সেসরা। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরেই কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি। অপারেশন যৌথ বাহিনী, এলওসিতে কড়া নজরদারি। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও হাইড আউট
খুঁজে বের করার চেষ্টা করছে বাহিনী। তার কারণ তারা মনে করছে জঙ্গিরা এখনো কাশ্মীর উপত্যকার মধ্যেই রয়েছে। যেভাবে একেবারে সীমান্তবর্তী অংশে বাহিনীদের নজরদারি অনেক বেড়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক্সফিল্ট্রেট করা এখনো সম্ভব হয়নি জঙ্গিদের, তেমনটাই মনে করছে সমস্ত রকমের যারা বাহিনীরা রয়েছে। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। পহেলগাঁওয়ে জঘন্য জঙ্গি হানার পরেও নির্লজ্জ পাকিস্তান। বিশ্ব দরবারে মুখ পুড়িয়েও সীমান্তে উস্কানি পাকিস্তানের। পরপর 12 দিন যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। নিয়ন্ত্রণ রেখায় ফের বিনা প্ররোচনায় গুলি। কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, লাগাতার 12 দিন যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, কেন? মানে এটা কি এদের কোনো স্ট্র্যাটেজি? কিভাবে দেখছে নয়াদিল্লি? দেখো, যেটা ডিফেন্স তারা যেটা মনে করছি যে কোথাও একটা গিয়ে ভারতকে এটা বোঝানোর জন্য যে তারা প্রস্তুত রয়েছে, এই স্ট্র্যাটেজি পাকিস্তান নিচ্ছে। তার কারণ পাকিস্তানের আদতে অবস্থা যে খুব একটা ভালো নয় সেটা তারা জানে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই কিন্তু এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। কারণ এ নিয়ে টানা 12 দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে, এবং শুধু যে ভ্যালির বারামুলা এবং কুপওয়ারা তাই নয়, একেবারে পীরপঞ্জালের দক্ষিণ দিকে অর্থাৎ পুঞ্চ থেকে শুরু করে মেন্ধর, রাজৌরি, আখনুর, নওশেরা পর্যন্ত এই যে আরো 6টি সেক্টর রয়েছে, অর্থাৎ বেশ টানা যে লাইন অফ কন্ট্রোল ঘেঁষা যে একটা বড় স্ট্রেচ, অর্থাৎ 600 কিলোমিটারের বেশি, সেখানেও কিন্তু টানা যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে তারা। এবং সেটা কোথাও একটা গিয়ে তাদের নিজেদের ফলস সেন্স অফ সিকিউরমেন্ট সেটা প্রমাণ করা যে তারা প্রস্তুত রয়েছে, সেটা কোথাও একটা দেখানোর জন্য এবং বিশ্বের দরবারেও এটা দেখানোর জন্য এই পদক্ষেপ করছে বলে মনে করছে ডিফেন্স এক্সপার্টরা। ধন্যবাদ মৈত্রী। পহেলগাঁও হামলার জের জম্মু কাশ্মীরে নিরাপত্তার আরো কড়াকড়ি। উপত্যকায় সেনা পুলিশের সাঁড়াশি অভিযান। পুঞ্চ, রাজৌরিতে তল্লাশি জম্মু কাশ্মীর পুলিশের। গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেখুন সেই ছবিটা। পহেলগাঁও হামলার জের জম্মু কাশ্মীরে নিরাপত্তা আরো কড়াকড়ি করা হলো। উপত্যকায় সেনা পুলিশের সাঁড়াশি অভিযান। পুঞ্চ, রাজৌরিতে তল্লাশি জম্মু কাশ্মীর পুলিশের। গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।